আমরা হচ্ছে যে বাসটা খারাপ হয়েছিল ওইটা সেবক ব্রিজের ভিউটা জাস্ট দেখতে ভাই সাহেব আশপাশটা দেখিয়ে দিচ্ছি জঙ্গল এই যে ভাস্কর। তো এখন আমাদের সামনে গ্রাম উপস্থিত মাঝ রাস্তায় এসে আমরা ফেসে গেলাম। তো গাড়ির কি হয়ে যায় ঠিক জানি না, দেখতেই পাচ্ছ মানে আমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এত রাত্রে এত ব্লগ আসার কারণটাই হলো এটা। তো রাত এখন 1টা-1:30 বাজে। তো আমরা এখন আছি মালদা স্টেশন থেকে মালদা স্টেশন থেকে 2 কিলোমিটার রোডে উঠেছি। এইখানে যাওয়ার কারণটা হলো মানে আমরা দুজন যদি থাকি আর ঘুরতে যাবো না, এটা কখনো হয় না। তো মানে হচ্ছে খুব কম, মানে কোথাও গেলেই যায়। তো আজকে হঠাৎ করে এখন প্ল্যান হলো। তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে তারপর দেন ডিসাইড করবো কোথায় যাবো। আমরা দুজনেই যাচ্ছি, আর অনেকজনকে বলি আমরা যাওয়ার সময়, কিন্তু যায় না, আমরা পেরে উঠতে পারে না, যাই না। তো হয়তো আমার প্রকৃতির প্রতি একটা ভালোবাসা আছে বলে ঘরে থাকতে যায় না। আর আমাকে তো বুঝতেই পারছো, আমার যত ব্লগ দেখবে ম্যাক্সিমাম ব্লগে একে দেখতে পারবে, আমার বন্ধু তারক। এখন পাহাড় দেখছি অলরেডি, মানে আমার নেশা, মানে পাহাড়ের প্রতি এতটাই নেশা, এতটা প্রেম, মানে প্রকৃতির প্রতি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। জানি না, সত্যি আমার আলাদা একটা টানে না। হয়তো একটা মানুষকে যদি না টানে, সে কখনো এরমভাবে ঘুরতে যেতে পারবে না। আমাদের মতো এইভাবে প্ল্যান করে, মানে সত্যি গড লেভেল। আমরা স্টেশনে পৌঁছে গেলাম হাঁটতে, মানে টোটো পেলাম না, বা টোটোর দিকে ধ্যানও ছিল না। তো ফাইনালি আমরা হাঁটতেই পৌঁছালাম। তো দেখতেই পাচ্ছি এখন কটা বাজে, মালদা টাউন স্টেশন 2:23 বাজে। দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে দেখতে পাচ্ছ আর দিয়ে চাঁদ। স্টেশনে ঢুকে টিকিট কেটে নিলাম, জেনারেলের টিকিট কেটে ফাইনালি আমরা এখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠবো। তো উত্তরবঙ্গের এক্সপ্রেসের টাইম টেবিল হলো দুটো কত জানো? 2:41 এখান থেকে ছাড়ে, 2:41 ছাড়ে এখান থেকে, মানে 40 টাইম। তো আমরা ফাইনালি একটু 10 মিনিট আছে আর আমাদের হাতে। তো এখন ট্রেন আছে এখনও, ছাড়েনি। তো এখন উঠে যাবো ভিতরে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম, ট্রেনও ছেড়ে দিল দাঁড়িয়ে দেখা যাক সিট পাই কিনা। এই দৃশ্যটা দেখার পর আর একটা কবিতা মনে চলে আসলো। পাহাড় তোমায় ভালোবাসি, তাই তো ছুটে আসি বারবার, পাহাড় তোমার গল্প শুনি, তাই তো মন যে টানে আমার। সূর্যটাকে সত্যি ভীষণই সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছি দুটো চুরুর মধ্যে থেকে সূর্যটা বেরিয়ে আসছে, দারুণ। সকালবেলার এই সূর্যের ভিউ দেখতে দেখতে হঠাৎ করে এনজিবিতে পৌঁছে গেল। তো সকাল 7টার দিকে আমরা নেমে গেলাম। ট্রেন থেকে নেমে আমরা প্ল্যান করলাম, তো আমাদের কিছু বন্ধু থাকে শিলিগুড়িতে, সেইখানে যাব। তো ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে ডিসাইড করবো কোথায় যাব। তো আমরা রওনা দিয়ে দিলাম মেডিকেলের দিকে যাচ্ছে এখন। সো ফাইনালি এনজিবি থেকে ডিরেক্ট আমাদের এই বন্ধুদের রুমে চলে এসেছিলাম। তো এরা আমাদের সাথে যাবে দুজন, তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি যাচ্ছি এখন। আমরা ফাইনালি প্ল্যান করলাম সেবকে যাব। তো সেবকটাই ঠিক করলাম সবাই ডিসিশন নিয়ে। তো চলো দেখতে থাকো কীভাবে। সো ফাইনালি আমরা রাস্তার মধ্যে আছি। তো এখন যাব, সামনে থেকে গাড়ি ধরবো সেবক মোড়ে, তারপরে দিন দেখাচ্ছি। আর কিছু সিনেমাটিক শট উপভোগ করতে থাকো। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেবক মোড়ে। তো এখান থেকে আমাদের মিত্তল বাস স্ট্যান্ডের বাস ধরতে হবে। সেবক মোড় থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মিত্তল বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমাদের সেবক যাওয়ার বাস ধরতে হবে। তো দেখো কীভাবে ধরছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাসে উঠে গেলাম, মানে সঙ্গে টিকিট কাটার সাথে বাস পেয়ে গেলাম। তো কতক্ষণ লাগবে দেখা যায়। তো এখান থেকে মিত্তাল থেকে সেবকের ভাড়া হলো 30 টাকা করে একজনে। তো খুবই অল্প ভাড়া, খুব কম ভাড়ায়, মানে ভালো একটা স্পট ঘোরা যায় আর কি শিলিগুড়ি থেকে। তো সত্যি দেখাচ্ছি ভিউগুলো উপভোগ করতে। ফাইনালি
ফাইনালি মাঝ রাস্তায় এসে আমরা ফেসে গেলাম। তো গাড়ির কি হয়েছে ঠিক জানি না, তো গাড়ির গিয়ারিং মানে গিয়ারের ফাংশনের কোনো সমস্যা হয়েছে, তো ওয়েট করছি এর জন্য। কি বলবো, আর আজকে পৌঁছাতে পারবো কিনা সেভাবে সেটাও বুঝতে পারছি না। খুব মানে এরকম বাপরে বাপ, এরকম প্রথম হলো গাড়িতে এসে মাঝ রাস্তা আটকে আছি, মানে ডেস্টিনেশন পৌঁছাতে মাঝ রাস্তা বরাবর আছে। এমন যে ফিল হচ্ছে এখন। ফাইনালি অন্য একটা বাস ধরলাম, দেখতে পাচ্ছ ভিড় বাপরে বাপ, দাঁড়ানোর মতো জায়গা নেই। সো ফাইনালি আমরা এই বাস থেকে নামলাম, মানে আমরা হচ্ছে যে বাসটা খারাপ হয়ে গেছিলো ওইখানটায় আর মানে ওটা আসতে পারেনি, তো আমরা বাসটাকে চেঞ্জ করে আসলাম। তো খুব কষ্টের সাথে আসলাম আর কি। জাস্ট কি বলবো, আর এই সবই মাত্র নামলাম, তো এতক্ষণে সার্থক হলো, মানে যাই হোক আশা হলো আর কি ফাইনালি। মানে সেবকে নেমে নেমে যে ভিউগুলো দেখছি তোমাদেরকে দেখাচ্ছি, কিছু দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে একটু পরপরই বাস পাওয়া যায়, 5 মিনিট পরপরই বাস পাওয়া যায়, বাস নিয়ে অসুবিধা নেই। তো আমাদের বাসটা মহাকাল মন্দিরের সামনে নামার, মানে আমাদের মহাকাল মন্দিরের ওখানে দাঁড় করালো, তো এখান থেকে 5-10 মিনিট লাগবে হেঁটে যেতে। তো দেখতে থাকো, তো দেখা যাক আর কত দূর হয় এখান থেকে। হ্যাঁ, এসেছিলাম এর আগে, মোটামুটি অনেক বছর, 4-5 বছর আগে এসেছিলাম, তো আবার আসলাম। পাহাড় টানে কী করবো, কিছু করার নেই। সত্যি এই মায়াবী পাহাড় দেখতে আমার সত্যি দারুণ লাগে, মানে আউটস্ট্যান্ডিং, মানে সত্যি দারুণ দারুণ ভিউটা, সামনের ভিউটা জাস্ট, মানে এখান থেকে ধাপ কেটে শুরু হয় পাহাড়গুলো। এই পাথরগুলো দেখতে পাচ্ছে কত বড় বড় পাথর। তো ফাইনালি পৌঁছে গেছি প্রায়, তো দেখাচ্ছি তোমাদের জিনিসটাকে। সো ফাইনালি আমরা সেবক রোডে ব্রিজে পৌঁছে গেছি। তো এখন মোটামুটি 2টো বেজে গেছে, আমরা মোটামুটি 10টা-11টার দিকে বেরিয়েছিলাম, তো 2টো বেজে গেছে, 2টোর দিকে এসে পৌঁছলাম। তো মাঝখানে দেখতেই পারলে তো বাস টাস খারাপ হয়ে গেছিল। জাস্ট ভিউটা ভাই, মায়াবী ভিউ। এই নিচ দিয়ে তিস্তা নদীর ভিউটা তো অসম লেভেলের লাগছে, মানে আউটস্ট্যান্ডিং লুক একটা, মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি সত্যি কথা বলতে, মানে সত্যি দারুণ 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 লাগছে। আর এদিকে সামনে পাহাড়, এই যে ভিউটা দেখতে পাচ্ছ। And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on এবার বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি তিস্তা নদীর কিছু তথ্য। তো তিস্তা নদীর দৈর্ঘ্য হলো 414 কিলোমিটার, আর এই নদীটির উৎস হলো পায়নারু জিমু হিমবাহের গুরু দংমার হ্রদের উত্তর সিকিম হিমালয় পর্বতমালার প্রায় 7200 মিটার উচ্চতায় চিমাতু হ্রদ থেকে এর উৎপত্তি। আর হ্যাঁ বন্ধুরা, তিস্তা নদীটি হলো বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে মূলত প্রবাহিত হয়েছে। আর তিস্তা নদীটি সিকিম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। এই নদীটাকে কি বলা হয়, উত্তরবঙ্গ আর হচ্ছে সিকিমের জীবনরেখা বলা হয়, কারণ এই নদীটি প্রবাহিত হয়েছে বলে এদের জলের কোনো অসুবিধা হয় না। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা নদীটি ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। তো ফাইনালি আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটছি, মানে জাস্ট কি বলবো, দারুণ দারুণ ফিল হচ্ছে ভাই, মানে কি বলবো, পাহাড়ে একটা সত্যি মায়াবী, একদম হারিয়ে যায় মনে হচ্ছে। ওই যে ওখান থেকে শুরু হয়েছে ব্রিজটা, আর সামনে গিয়ে শেষ। বাঘ মামাকে দেখে ফেললাম সেবকে এসে, মানে দেখাচ্ছি তোমাদের দেখো। তো এই বাঘ মামার সাথে আমরা এখন সেলফি নেবো, সবাই লাইন দাঁড়িয়ে আছে। সেবক সেতু তথা কর্নেশন ব্রিজটি 1937 সালে জন অ্যান্ডারসন স্থাপন করেছিলেন, আর এর কাজটি শেষ হয়েছিল 1941 সালে। 6 লাখ টাকা ব্যয় সম্পন্ন হয়েছিল এই ব্রিজটি তৈরি করতে। এটির নামকরণ করেছিল ষষ্ঠ জর্জ রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে। আর এই সেতুটি সাধারণত দার্জিলিং আর কালিম্পং জেলা দুটিকে সংযুক্ত করেছে।
এই সেতুটির নাম রেডিও ব্রিজ নামেও পরিচিত এবং সেতুটির মানে প্রবেশপথে দুটি বাঘের মূর্তি থাকায় এটাকে বাঘেরও সেতু বলে ডাকে অনেকে। সেতুটি তিস্তা নদীর উপরে হওয়ায় তিস্তা নদী খরস্রোতা হওয়ার জন্য এই দুপাশে দুটি খিলানের মতো করে এটাকে আটকানো হয়েছে, আর খিলানের উপরে এটাকে রাখা। তো এটা হচ্ছে এবং ব্রিজের মোড়টা, তো এটা এই সোজা চলে গেল কালিম্পং, আর এই সোজা গরু পাথা হলো হলদিবাড়ি গাড়ি এদিকে। তো এগুলো সব গাড়ি উপর থেকে আসে যাচ্ছে, ট্রান্সপোর্টের গাড়ি। এইখান থেকে জাস্ট মানে এই সেবক ব্রিজের ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ, কারো দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখো। ও ভাই সাহেব, সত্যি কথা বলতে তিস্তা নদীর জলটা তাকালে চোখ জুড়িয়ে যায়। উফ, কি লাগছে, মানে আউটস্ট্যান্ডিং লাগছে একদম। ওই যে দেখতে পাচ্ছ, এবার এই পাহাড়টা মানে সেবক পাহাড়টা এবার পায়ে হেঁটে উপরে উঠবো, দেখি কতটা উপরে উঠতে পারছি। আর দেখতে থাকো, মানে রাস্তাটা দেখতে থাকো, জাস্ট জঙ্গল, একটু ভয় ভয় লাগছে। আমি একাই যাচ্ছি কারণ ওরা আগে উঠে গেছে আর কি। ও ভাই সাহেব, এদিকে দেখতে পাচ্ছ ঝর্ণার জল, কিন্তু এখানটা একদম শান্ত, ঢোকার সাথে সাথে একটা শান্ত পরিবেশ মনে হচ্ছে। ও ভাই নজারা, क्या नजारा है। ওই যে দেখতে পাচ্ছ উপরে উঠছে ওরা, আমি এখন এতটা পিছনে, ওদেরকে ওভারকাম করতে হবে। মানে পাথরগুলো দেখে মানে এখানে চপ্পল পরে এসে আর কি, চপ্পল পরে হাঁটাটা সত্যি দুষ্কর। ওইখান থেকে এত দূর উঠলাম, হাঁপিয়ে গেছি, তাতে আমার অবস্থা খারাপ। বাপ রে বাপ, ওরা যে এখানে এসে মনটা জাস্ট হালকা হয়ে গেলো, এতটা শান্ত, এতটা নীরবতা, মানে কি বলবো, সত্যি এখানে না আসলে এটা বোঝাই যাবে না। সত্যি দারুণ দারুণ শান্ত জায়গা। একটু ভয় ভয় করছে, আশপাশটা দেখিয়ে দিচ্ছি, জঙ্গল, এদিকে গাছপালা দেখতেই পাচ্ছ। ও ভাই সাহেব, ওই পাথরটা দেখতে পাচ্ছ কত বড়, ওরা যে কিভাবে উঠলো। পর্বত চড়ে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা উঠে, বাপরে বাপ, তারা কতটা ট্রেকিং করে উঠে, কতটা পরিশ্রম করে, তা আজকে আমি আজকে আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল। ও ভাই দেখতেই পাচ্ছ, ও কি আর নজারা হে, মানে আমাদের থেকে ওরা অনেকটা এগিয়ে আছে। দেখুন এখানকার পরিবেশটা, এখানে প্রচন্ড হাওয়া, দেখতেই পাচ্ছেন একেবারে আমরা কি একটা খারাপ ভাবে আছে পাহাড়টা। সো ফাইনালি আমাদের সাথে আছে ভাস্কর। তো এখন আমাদের সামনে গান উপস্থাপনা করে শোনাবে। মানে এরকম পরিবেশে গান ভাই মানে সত্যি আলাদা লেভেলের একটা ফিলিংস। মন খুলে যদি গান গাইতে পারে এরকম জায়গায়, তোমার সত্যি শান্তি, ভিতর থেকে একটা অন্যরকম শান্তি চলে আসে। গানগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবে, জানাবে ভালো লাগবে কিনা। আগে তো জানি না বন্ধের প্রীতির জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্ধের প্রীতির জ্বালা, যেন প্রাণ বন্ধুর প্রীতির নেশায় পাগল করেছে, প্রাণ বন্ধুর প্রীতির নেশায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মেরা ফেলে দিরা তোমে আকতে চাহত কিয়া। মানে ভাস্করের গান শেষ ছিল না এরকম পরিবেশ পেয়ে। তো ফাইনালি আমরা ওর গান ফান শেষ করে আমরা নামতে শুরু করলাম। পাহাড়ে উঠতে আর নামতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো,
তাই আমরা পাশে একটা মোমোর দোকান ছিল, মোমোর দোকানে এখানে 4টা পড়তে পড়তে সন্ধ্যা নেমে যায়, আর এখন 3:30 বাজে, তো আমাদের এদের খেয়ে তাদের বেরোতে হয়। কিন্তু এখানকার মোমোটা অনেস্টলি বলছি, এখানকার মোমোটা অনেস্টলি বলছি সত্যি দারুণ লাগলো। মানে এত জায়গায় আমি পাহাড়ে এসেছি, এত জায়গায় মোমো খেয়েছি, কিন্তু এরকম গরম গরম এতটা সুন্দরভাবে খাইনি, কোথাও খাইনি আর কি। তো এখানে এসে মানে শিবকে এসেই ফার্স্ট ভালো মোমো খেলাম। তো মোমো খেয়ে আমরা আর দেরি করলাম না, কারণ হাতে আর সময় ছিল না, সন্ধে নেমে এসেছিল, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা মোমো টোমো খেয়ে তো বাস ধরে নিলাম। ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। আর যারা যারা এখনও নতুন আছে চ্যানেলটিতে, ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে।